অভিজ্ঞান দত্তের হাত থেকে শ্রেষ্ঠাকে উদ্ধার করলো প্রান্তিক ও মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ব্যাগ নিয়ে আসে ঋতুজার ঘরে। সেখানে এসে বলতে থাকে ব্যাগগুলো রেখে যেতে হবে, কোনোভাবে যেন মা বুঝতে না পারে। ঠিক তখনই দেখা যাবে অনুজা এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, ব্যাগগুলো এখানে কি করছো তুমি? তুমি আমার ঘরে আমার অনুপস্থিতিতে কি করছো? তুমি আমার ঘরে আসবে, একবারও তো আমাকে বলনি। তখনই কম্পাস বলে, না আসলে মা, আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম তুমি নেই, তাই ভাবছিলাম চলে যাই। আর এই ব্যাগটা আমি তোমাকে গিফট করতে চেয়েছিলাম। এরপরে দেখা যাবে এদিকে প্রান্তিক মোনালিসাকে একটি গিফট দেয় আর বলতে থাকে, তোমার তো স্টোভে রান্না করতে অনেক কষ্ট হয়, তাই আমি ভাবলাম এটা তোমার জন্য নিয়ে আসি, তোমার তোমার ভালো লাগবে। তখন এই কথা শুনে দেখা যাবে মোনালিসা অবাক হয়ে যায়। মোনালিসা বলতে থাকে, আপনি তো আমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে আটকে রেখেছেন, আপনি কি আমার ভালো মন্দ বোঝার চেষ্টা করছেন? তখনই দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, এত কথা বলার কোনো কারণ নেই, তোমার যদি ভালো না লাগে তবে দিয়ে দিতে পারো, আমি এটা ফেরত দিয়ে দেবো। তখনই মোনা বলে, না আমি আমি সেরকম কিছু বলিনি, আমি বলেছি যে আপনি যাই বলুন না কেন, স্টোভে রান্না করতে কষ্ট হয় বলে আপনি আমার জন্য গিফট এনেছেন, আর সেটার জন্য আমি সবসময় শুধু আপনাকে রান্না করে খাওয়াবো এটা কিন্তু নয়, আমি কিন্তু সবসময় রান্না বান্না করতে পারবো না। তখনই দেখা যাবে এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, ও তাই, তুমি রান্না করতে পারবা না? তবে তবে দিয়ে দাও, আমি এটা ফেরত দিয়ে আসছি, কিন্তু তোমার ডিম পোড়া ও ভাত পোড়াটা কিন্তু ভালোই হয়েছিল। এ বলেই দেখা যাবে প্যাকেটটা নিয়ে চলে যাবে। ঠিক তখনই মোনালিসা হাত থেকে ছিনিয়ে নেয় আর বলতে থাকে, একটা জিনিস আপনি আমাকে দিয়েছেন, সেটা আবার আমার থেকে ছিনিয়ে নিচ্ছেন, আপনি কেমন? হ্যাঁ, আপনার কি সত্যি কোনো বিবেক বুদ্ধি নেই? একটা জিনিস কাউকে দিয়ে কি নিতে হয় সেটা? তখনই দেখা যাবে এ কথা শুনে প্রান্তিক হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি মেয়েটা একদম পাগল, মেয়েটা একদম একদম ইনোসেন্ট। এরপরে দেখা যাবে এরপরে প্রান্তিক মোনালিসাকে বলে, আচ্ছা মোনা, তুমি তো আমাকে ঋতুজা আন্টির ব্যাপারে অনেক কথাই জিজ্ঞেস করছিলে, কিন্তু একটা কথা বলো তো, তোমার মুখে তো কখনো তোমার মায়ের কথা শুনিনি, তুমি কি তোমার মাকে নিয়ে একবারও ভেবেছো? তুমি কি একবারও তোমার মায়ের সঙ্গে কথা বলেছো? তখনই দেখা যাবে এ কথা শুনে মোনালিসা চুপ হয়ে যায়। মোনালিসা বলে, না আমি এখনো মায়ের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারিনি। এদিকে দেখা যাবে ঋতুজা বারবার কম্পাসকে বলতে থাকে, কি হলো বল, আমি না থাকাই আমার ঘরে একা একা তুই কি করছিলি, আমার ঘরে কেন ঢুকেছিলি তুই? তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, মা তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি তো আগে কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করোনি, তবে আজকে তুমি আমার সঙ্গে এরকম বিহেভ করছো। তখনই দেখা যাবে ঋতুজা কম্পাসের গলা ধরে বলতে থাকে, সরি মা, আমি আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, আমি সেভাবে বলতে চাইনি, আমাকে ক্ষমা করে দে। তোর যদি বেশি খারাপ লাগে তুই আমাকে বলতে পারিস। তখনই দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলে, না মা, তুমি আগে কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করোনি, তাই একটু অন্যরকম লাগলো। তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, এখন এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, রুমে যাও, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়াটাই বেটার হবে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, মা তোমার যদি কখনো কিছু মনে হয় তুমি আমাকে বলো, কিন্তু কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করো না, আমার প্রচন্ড কষ্ট হয়, আমি প্রচন্ড কষ্ট পাই, তোমার থেকে পাওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। এই বলে দেখা যাবে কম্পাস চলে যায়। তখনই ঋতুজা বলে, ওকে শুধু ব্যাগটাই দিতে এসেছিল নাকি অন্য কোনো কিছু করতে এসেছিল? এদিকে দেখা যাবে প্রান্তিক মোনালিসাকে সঙ্গে নিয়ে মোনালিসাদের বাড়ির সামনে এসে বাইক থেকে নামে। তখনই মোনা বলে, এখানে কেন নিয়ে এলেন, কি কারণে বলুন, এভাবে আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি আমি জানতে পারি? তখনই প্রান্তিক বলে, যেটা বলছি সেটা করো। তুমি কি এখন অব্দি তোমার মায়ের কোনো খোঁজ নিয়েছো? এখন অব্দি তোমার মায়ের কোনো রকম কোনো খোঁজ নাওনি। তুমি কেন নাওনি? তুমি শুধুমাত্র রাগের কারণে। তোমার মা আমার সঙ্গে বিয়েটা মেনে নিয়েছিল, এ কারণেই তো তুমি তোমার মার কোনো খোঁজ নাওনি, তাই তো? তখনই দেখা যাবে এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, না সেরকম কিছু না, আসলে আপনারা আমার বিয়েটা নিয়ে মা অনেকটাই মাতামাতি করেছিল, তাই আমি একটু মায়ের উপর রেগে আছি, জাস্ট এইটুকুই, এছাড়া আর কিছুই নয়। এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, তুমি কেমন মেয়ে, হ্যাঁ, মায়ের এত বড় একটা বিপদের সময় তুমি মায়ের পাশে দাঁড়াওনি, শুধু এটুকুর জন্য মায়ের সঙ্গে রাগ করে আছো? সত্যি তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মোনা, তোমাকে আমি কি যে বলবো, সত্যি বলে নিজের ভাষা খুঁজে পাচ্ছি না। এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে মোনা চুপ হয়ে যায়। এদিকে এদিকে দেখা যাবে বিহান কম্পাসকে বলছে, কম্পাস তুমি এখন কি করবে? সবকিছু ঠিকঠাক ভাবে
সাজিয়ে গুছিয়ে দিয়ে এসেছো তো? তখনই কম্পাস বলে, শেষ মুহূর্তে মা এসে পড়েছিল, কিন্তু মায়ের ব্যবহারটা কেমন যেন অদ্ভুত লাগলো। মা কখনো এরকম বিহেভ কারোর সঙ্গে করেনি। আমি দেখে পুরো পুরো একটা চমকা খেয়ে গিয়েছি। এভাবে মাকে আমি কখনো দেখিনি কারোর সঙ্গে এরকম মিসবিহেভ করতে। মা যেরকম একটা বিহেভ করলো যখন আমি বললাম, তখনই মা মুহূর্তের মধ্যে নিজের ব্যবহারটা চেঞ্জ করে ফেললো, নিজের নিজের বিহেভ চেঞ্জ করে ফেললো। সত্যি আমি মাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমার মাকে মাকে ফলো করা দরকার। আমি নিজে ডিসিশন নিয়েছি, মা যেখানে যাবে আমি মাকে ফলো করব। মা যদি কোনোভাবে বিপদে পড়ে, মাকে তো বিপদ থেকে রক্ষা করতে হবে। আমার মনে হচ্ছে মা কোনো একটা কিছুতে পড়েছে, মা কোনো একটা টেনশনে আছে, যার কারণে মা এভাবে ব্যবহার করছে। মায়ের ব্যবহার আমার মোটেও ঠিক লাগছে না। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, এটা সম্ভব নয়। এদিকে দেখা যাবে লুকে লুকে ভেতরে প্রবেশ করে মোনালিসা। মোনালিসা বাড়িতে প্রবেশ করে প্রান্তিককে সঙ্গে করে দরজার সামনে গিয়ে দরজা ধাক্কা দিয়ে দেখতে থাকে দরজা ভেতর থেকে নক করা। তখনই প্রান্তিক বলতে থাকে, দেখো তো কোনো জানালা আছে কিনা, জানালা থাকলে সেদিক থেকে দেখতে হবে। এদিকে দেখা যাবে শ্রেষ্ঠার ঘুম ভেঙে গেলে সেখানে থাকা আয়াকে শ্রেষ্ঠা বলতে থাকে, প্লিজ আমাকে ফোনটা দিন, আমি একটু আমার মেয়ের কণ্ঠটা শুনবো, আমার মেয়ের সঙ্গে কথা বলবো। আমি আমি শুধুমাত্র একটু কথা বলতে চাই, বিশ্বাস করুন আমি আর কিচ্ছু বলবো না। এখানকার কোনো ঘটনা আমি আমার মেয়েকে বলবো না, শুধুমাত্র আমার মেয়ের সঙ্গে একটু কথা বলবো, এটুকুই, আমাকে প্লিজ ফোনটা দিন। তখনই দেখা যাবে মহিলাটা কোনো কথা না শুনে অনবরত গেম খেলে যায়। এদিকে সমস্ত কিছু জানালা দিয়ে দেখতে থাকে মোনালিসা ও প্রান্তিক। প্রান্তিক বলতে থাকে, দেখতে পেয়েছো তোমার মা কতটা কষ্ট পাচ্ছে। এদিকে দেখা যাবে শ্রেষ্ঠা বলতে থাকে, আপনারা আমাকে যেভাবে রেখেছেন, যেভাবে যা করতে বলছেন আমি সেটাই করছি, সারাটা দিন আপনাদের কথা মতো চলছি, তারপরেও কেন আমাকে এভাবে আটকে রেখেছেন? আমি তো অন্য কিছু চাইনি, আমি শুধু চেয়েছি ফোনটা, আমার মেয়েটার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার মেয়েটা নতুন জায়গায় গেছে, ও সংসারটা গুছিয়ে নিতে পেরেছে কিনা, এখন কি করছে না করছে তাই একটু খবর নেব, শুধু এটুকুই, আমাকে প্লিজ ফোনটা দিন। আপনারা আপনারা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছেন, আমি ডিভোর্স পেপারেও সাইন করে দিয়েছি। আর আর কি চাই আপনাদের বলুন? আর তো কিছু চাই না, বলুন আমাকে যেভাবে চলতে বলছেন আমি সেভাবে চলছি, শুধুমাত্র আমার মেয়েটার সঙ্গে একটু আমাকে যোগাযোগ করতে দিন, একটু কথা বলতে দিন। তখনই তখনই দেখা যাবে, এই কথা শুনে দেখা যাবে আয়া অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে কম্পাস ঘুম ভেঙে গেলে বাইরে এসে দেখতে পায় মেসির ড্রয়িং রুম দিয়ে বেরিয়ে যাচ্ছে ঋতুজা। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ঋতুজা কি করে। এরপরে দেখা যাবে ঋতুজা করিডোর দিয়ে আস্তে আস্তে দরজার দিকে চলে যাচ্ছে। তখনই বিহান এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তোমাকে বলেছি না ঘুমাবে, তবে এত রাতে এখানে কি করছো তুমি? তোমাকে কি আমি বারবার বলতে বলতে হবে তোমাকে? তখনই কম্পাস বলে, বিহান স্যার ওই দেখুন মা, মা এত রাতে কোথায় যাচ্ছে? মা নিশ্চয়ই মার বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, মাকে ফলো করা দরকার, মা বিপদে পড়ে যাবে। উনি উনি একজন আন্ডারওয়ার্ল্ডের আছে, ওনার সঙ্গে যোগাযোগ করলে মা খুব মস্ত বড় বিপদে ফেঁসে যাবে, তাই আমাদের মাকে ফলো করতেই হবে। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, এখন আমি তোমার কথাতে সহমত হতে পারছি, কারণ মা কেনই বা আমাদের কাছে এসব লুকোচ্ছে? এত রাতে মা একা একা বাড়ি থেকে বা বের হয়ে যাচ্ছে কেন, সমস্ত কিছু আমাদের জানতে হবে, মাকে ফলো করতে হবে, মাকে মাকে ফলো করব আমি। এরপরে দেখা যাবে তখনই কম্পাস বলে, তবে চলুন আপনি আর আমি দুজনে মিলে মাকে ফলো করি। এই বলেই দেখা যাবে বিহান কম্পাসকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাবে শ্রেষ্ঠা মিনতি করলে হাত জোর করে রিকোয়েস্ট করে, কিন্তু কোনোভাবে মহিলাটি ফোনটি দেয় না শ্রেষ্ঠাকে। এরপরে শ্রেষ্ঠা কাঁদতে থাকে আর বলতে থাকে, আপনি আপনিও তো একজন মা তাই না? আমার মতো একজন মা, অসহায় মাকে আপনি হেল্প করবেন না? আপনারা আপনারা আমাকে যেভাবে রেখেছেন এখানে বন্দি করে, আমি সেভাবে বন্দি হয়ে আছি, আমি কাউকে কোনো অভিযোগ জানাইনি, আমি চাইলেই অভিযোগ করতে পারতাম, কিন্তু কোনো অভিযোগ করিনি, তবে কেন আমাকে আমার মেয়ের সঙ্গে কথা বলতে দিচ্ছেন না? এরপরে দেখা যাবে এদিকে প্রান্তিক মোনালিসাকে বলতে থাকে, দেখেছো দেখেছো তোমার মাকে কতটা টর্চার করা হচ্ছে, ওনাকে একজন মানসিক রোগী বানিয়ে দেওয়া হচ্ছে, ওনাকে এভাবে আটকে রাখার কোনো মানে হতে পারে না। তখনই মোনালিসা বলে, হ্যাঁ আমি মানছি আমার দাদু একটু রাগী। এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক রেগে যায় আর বলতে থাকে, তার মানে তোমার কথায় বোঝা যাচ্ছে এর আগেও তোমার দাদু এরকম কিছু করেছে তোমার মায়ের সঙ্গে, আর সেটা তুমি সায় দিয়েছো। তখনই দেখা যাবে মোনালিসা বলতে থাকে, আমার দাদু খুব শক্তিশালী, খুব প্রভাবশালী, আমি আমি চাইলেও আমার দাদুর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না। আমার বাবাও আমার দাদুর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, আমার দাদু যেটা বলে সেটাই করে। আর আপনি আপনি কি বলছেন, পুলিশ ডাকবেন? পুলিশ ডেকে কোনো লাভ হবে না।
এর মধ্যে দাদু কোনো একটা ছক কষে নেবে। দাদু দাদু সমস্ত কিছু নিজের হাতের মুঠোয় রাখে, হয়তোবা অলরেডি প্রেসক্রিপশন বানিয়ে রেখেছে যে মায়ের কোনো সমস্যা, যার কারণে মাকে এভাবে রাখতে হচ্ছে। এদিকে দেখা যাবে, এদিকে বিহান কম্পাস দুজনে বেরিয়ে পড়ে ঋতুজাকে ফলো করতে। এদিকে এদিকে মোনালিসা, প্রান্তিক সহ সবাই বাইরে এসে দাঁড়িয়ে থাকে। তখনই প্রান্তিক নিজের দলবলকে ডাকলে সবাই মিলে ভেজা ভেজা খড় নিয়ে আসতে থাকে। সেগুলো নিয়ে এসে বাড়ির সামনে রাখতে থাকে। তখনই মোনালিসা বলতে থাকে, এ জঙ্গল দিয়ে কি করবেন, এগুলো দিয়ে কি করবেন বলুন তো? তখনই প্রান্তিক বলে, এগুলো দিয়ে একটা জিনিস হবে, এগুলো থেকে আগুন ধরালে প্রচন্ড ধোঁয়া হবে, আর এইটা দিয়েই তোমার মাকে আমরা এখান থেকে উদ্ধার করব। এটা শুনে মোনালিসা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, সেম একই অবলা একই একই কাজ তো আমি নিজেও করেছিলাম, কিন্তু আমি করেছিলাম চুরির জন্য, আর আর উনি করছেন একজন মানুষকে বাঁচানোর জন্য, ভালোর জন্য করছেন। এদিকে দেখা যাবে ঋতুজাকে ফলো করতে থাকে কম্পাস ও বিহান বলতে থাকে, আমরা কি ফলো করে ঠিক করছি? কোনো রকম কোনো ভুল হচ্ছে না তো? যদি কোনো রকম কোনো ভুল হয়, কোনো রকম কোনো ঝামেলা হয়, তখন কি হবে? এরপরে দেখা যাবে আগুন লাগিয়ে দিয়ে চিৎকার করতে থাকে প্রান্তিকরা। তখনই তখনই দেখা যাবে আয়া ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, এখানে এখানে এত আগুন চলছে কি করে, এতটা ধোঁয়া আসছে, এতটা আগুন কি করে এলো বুঝতেই তো পারছি না। এরপরে দেখা যাবে আর আয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখনই চেষ্টা আস্তে আস্তে ঘর থেকে বেরোতে থাকে, আগুন আগুন করে চিৎকার করতে থাকে প্রান্তিকরা। এদিকে অভিজ্ঞান দত্তের ঘরে ধোঁয়া ঢুকলে অভিজ্ঞান দত্ত চমকে ওঠে আর বলতে থাকে, এখানে আগুন কি করে এলো, আগুন কোথা থেকে এলো আমরা বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত উঠে তখনই চিৎকার করে বলতে থাকে, কোথা থেকে আগুন এলো, কোথা থেকে এতটা ধোঁয়া আসছে? এদিকে দেখা যাবে এদিকে অনুজা গাড়ির মধ্যে বসে আছে। ঠিক তখনই তখনই দেখতে পায় যে বিহানরা অনুজাকে ফলো করছে। এটা দেখে অবাক হয়ে যায় অনুজা। অনুজা বলতে থাকে, এটা কোনোভাবেই হতে দেওয়া চলবে না, আমাদের যে করে হোক পথ অন্যদিকে নিতে হবে, আমাদের রাস্তা চেঞ্জ করতে হবে। যদিও কোনোভাবে আমাদের আমাদের প্ল্যান ধরে ফেলে, তবে ঝামেলায় পড়ে যাব। এরপরে দেখা যাবে এই বলে এই বলেই দেখা যাবে এই গাড়িটা অন্যদিকে নিতে বলে অনুজা। এদিকে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, শ্রেষ্ঠ আন্টি, আমরা আপনাকে বাঁচাতে এসেছি, আগুন টাগুন কিচ্ছু লাগেনি, আপনি আপনি চলুন, এখান থেকে আপনাকে যেতে হবে, এ নরকে আপনার থাকতে হবে না। এই বলে দেখা যাবে শ্রেষ্ঠাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে প্রান্তিক। প্রান্তিক বাইরে নিয়ে এলে তখনই দেখা যাবে ছায়া দেখতে পায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কে ওখানে, কে ওখানে? এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠার ঘরে যায়। সেখানে গিয়ে শ্রেষ্ঠাকে না পেয়ে অভিজ্ঞান দত্ত চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর শ্রেষ্ঠা শ্রেষ্ঠা বলে ডাকতে থাকে, বলতে থাকে, শ্রেষ্ঠা কোথায় গেল? এদিকে দেখা যাবে শ্রেষ্ঠা বাইরে এসে মোনালিসাকে দেখে খুশি হয়ে যায়, মোনালিসাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপরে বাইকে উঠিয়ে দেয় মোনালিসা, বলতে থাকে, মা তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, তুমি আমার কাছে গিয়ে আমার সঙ্গে থাকবে, এখানে তোমাকে থাকতে হবে না। এই বলে দেখা যাবে মোনালিসা মোনালিসা সেখান থেকে শ্রেষ্ঠাকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে অনুজা বলতে থাকে, গাড়িটা যে কোনো ভাবে একটি গলির মধ্যে ঢুকিয়ে দাও, কোনোভাবে যেন ওরা বুঝতে না পারে আর আমাদের ফলো করতে না পারে। এদিকে দেখা যাবে মোনালিসা শ্রেষ্ঠাকে নিয়ে বাড়িতে চলে আসে। শ্রেষ্ঠাকে নিয়ে বাড়িতে এসে শ্রেষ্ঠাকে বসিয়ে বলতে থাকে, মা তোমার শরীরটা এতটা খারাপ কি করে হলো? দাদু নিশ্চয়ই তোমাকে কোনো ভুলভাল ওষুধ খাইয়েছে, তাই তো? তখনই শ্রেষ্ঠা বলে, আজকে কি সেটা নতুন? তুই তো জানিস তোর দাদু কি করতে পারে, তোর দাদুর ব্যাপার তো আর তোকে বলতে হবে না, তাই না? তখনই দেখা যাবে তখনই প্রান্তিক অভিজ্ঞান দত্তকে বকাবকি করলে মোনালিসা রেগে যায়। এরপরে দেখা যাবে তখনই প্রান্তিক বলতে থাকে, তোমার লজ্জা করে না? দেখতে পাচ্ছ নিজের মায়ের অবস্থা, যে লোকটা তোমার মায়ের এত বড় ক্ষতি করেছে সেই লোকটার হয়ে কথা বলছো, তোমার তো লজ্জা করা দরকার, তুমি লজ্জা করতে পারছো না? তোমার তো লজ্জা হওয়া দরকার, যে মানুষটা তোমার মায়ের এত বড় ক্ষতি করেছে সেই মানুষটার হয়ে সাফাই গাইছো। এরপরে দেখা যাবে শ্রেষ্ঠা বলে, জানিস মোনা, তোর দাদু আমার সঙ্গে কত রকম জঘন্য কাজ করেছে, আমাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করিয়েছে, আমাকে ওখানে রাত দিন 24 ঘন্টা আটকে রেখেছে, আমাকে ভুলভাল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমাকে আমাকে কতটা টর্চার করেছে। ওই যে একটি মহিলাকে দেখেছিস,
ওই মহিলাকে দিয়েছিল আমাকে পাহারা দিতে। ওই মহিলা রাত দিন 24 ঘন্টা আমাকে পাহারা দিত, ওখানে বসে বসে গেমস খেলতো আর আমার সঙ্গে খ্যাট করতো। এদিকে দেখা যাবে অনুজা বলতে থাকে, একটি গলির মধ্যে ঢুকে পড়েছি আমরা, এখন যতই চেষ্টা করুক ওরা আর আমাদের খুঁজে পাবে না। এদিকে দেখা যাবে বিহান বলতে থাকে, হঠাৎই ওরা কোন গলিতে ঢুকে গেল কম্পাস বুঝতেই পারলাম না, ওরা তো আমাদের নাগালের বাইরে চলে গেল, এখন কি করবে তুমি? অবাক হয়ে যায় কম্পাস।